লোকটি উঠে এলো আমার সামনে। আলো নেই, তাকে পরিষ্কার দেখতে পেলাম না, কিন্তু মনে হলো তার বয়স বছর 40 কি 45 হবে। এ বয়সের কোনো লোককে তুমি বলাটা আমার উচিত নয়। লোকটির পরনে খাটো ধুতি আর হাফ হাতা শার্ট, সাধারণ দরিদ্র পথিক, কিন্তু তার আচরণে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সমীহ আদায় করে। বললাম, কিছু মনে করবেন না, অন্ধকারে ভালো দেখতে পাইনি, তুমি বলে ফেলেছি। তাতে কি হয়েছে? জগতে সকলেই সকলের বন্ধু, বন্ধুকে তুমি বলা যায়। তা কোথায় যাবেন, আর আসছেনই বা কোথা থেকে? এবার বেশ মজার ব্যাপার হলো। পথিক মানুষটি আমাকে তুমি বলে সম্বোধন করতে লাগলো, কিন্তু তার অনুমতি পাওয়া সত্ত্বেও আমি কিছুতেই তা পারলাম না। সে বলল, কোথাও যাচ্ছি না ভাই, অনেকটা তোমারই মতন। পথে পথে ঘুরে বেড়াতে ভালো লাগে, যা পাই তাই খাই, যেখানে খুশি থেমে যাই, এই আর কি। তার মানে আমারই মতন? আপনি কি করে জানলেন আমি কিরকম? ও জানা যায়, আমি বুঝতে পারি। বয়স তখন অল্প হলেও তারই মধ্যে আমি অনেক সাধক এবং অদ্ভুত কর্মতান্ত্রিকের সঙ্গে মিশেছি। তাদের আশ্চর্য ক্রিয়াকলাপ দেখেছি। ভাবলাম, এ আর আমাকে নতুন কি ভড়ং দেখাবে। বললাম, কি করে বোঝেন? কাকচরিত্র বা লক্ষণ শাস্ত্র চর্চা করেন নাকি? না, বুঝি এইভাবে যে মন আসলে একটাই। তোমার আমার, যদু কিংবা মধুর, পৃথিবীর সব প্রাণী মায়ার আবরণে আলাদা আলাদা দেখায়। পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে দেখা যায় না, পর্দা সরিয়ে দিলে আবার সব স্পষ্ট দেখা যায়। মায়ার পর্দা সরিয়ে দিলে সবই এক, তখন কারোর মনের কথা জানতে অসুবিধা হয় না। আপনি তো বিশিষ্ট অদ্বৈতবাদের কথা বলছেন। এ দর্শন শিক্ষা করেছেন কোথায়? আমার বাবার কাছে। ও, আপনি তবে শাস্ত্রজ্ঞানী পণ্ডিতের সন্তান? সে চুপ করে রইল। ভাবলাম কোনো কারণে সে হয়তো নিজের পরিবারের কথা আলোচনা করতে চায় না। এই ক্ষেত্রে কথা না বাড়ানোই ভদ্রতা সঙ্গত হবে। ঠিক এই সময় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা দিয়ে ঝড় এসে পড়ল। ঝড়ের মুখে পাক খেতে খেতে দুটো শালিক এসে নাট মন্দিরের কড়িকাঠের ফাঁকে আশ্রয় নিয়ে গুছিয়ে বসল। বললাম, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম অমর, অমর জীবন। বাড়ি কোথায়? এই জেলাতেই বুঝি। অমর জীবন কোনো উত্তর দিল না। বুঝলাম নিজের কথা বলতে সে আদৌ আগ্রহী নয়। অন্য প্রসঙ্গে যাবার জন্য বললাম, আশ্রয় তো যা হোক পাওয়া গেল, কিন্তু খাওয়াটা বোধহয় জুটবে না। না না, তা কেন, ঝড়টা থামুক, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এখন। তা কি করে হবে? কাছাকাছি কোনো দোকানপাট তো দেখছি না। গ্রামে হয়তো আছে, কিন্তু তারা কি এই ঝড় বাদলে দোকান খুলে রাখবে? মনে হয় না। রাত্রিরে কি খাও তুমি, ভাত না রুটি? আমি ঠিক সন্ন্যাসী না হলেও পথে ঘুরছি অনেক দিন, সবই অভ্যেস আছে। বেশ বেশ ভালো, খাবার এসে যাবে। অন্ধকারে অমরের মুখ চোখ ভালো দেখতে পাচ্ছি না। লোকটা পাগল নয় তো? কোথায় খাবার? কালকেই আমি এখানে ছিলাম, স্বপ্নে দেখলাম আজ তুমি আসবে, তাই একটা দিন বেশি থেকে গেলাম। এমনিতে আমি দুরাত্রির কোথাও থাকি না। ভাবলাম নিশ্চয়ই পাগল। গতকাল রাত্রিরে স্বপ্ন দেখেছে আজ আমি এখানে আসব। বদ্ধ পাগলা ছাড়া আর কি। আপনি জানতেন আমি এখানে আসব? হ্যাঁ। স্বপ্নে দেখেছেন? হ্যাঁ, স্বপ্ন দেখার প্রয়োজন হলে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখানে থাকতে হয়। আমাদের থাকবার বন্দোবস্ত আগে থেকেই করা ছিল। নদীর উপরে যে অংশে বাঁধ, তার উপর থেকেই দেখা যায় সরকারি জলসেচ বিভাগের গেস্ট হাউস ময়ূরাক্ষী ভবন। সেইখানেই আমাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। এই সময় গেস্ট হাউস প্রায় ফাঁকাই থাকে। চারিপাশে অন্ধকারের সাথে ঘনীভূত হচ্ছে নিস্তব্ধতা। একদিকে অরণ্য পাহাড় বেষ্টিত বাঁধ, অন্যদিকে মাসাঞ্জুর জলাধার। সারাদিনের যাত্রায় শরীর বেশ ক্লান্ত,
রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রইলাম। এই রকম পাহাড়ি অঞ্চলে রাত্রির নিস্তব্ধতা বড় অসহনীয়। বোধ করি 8টা নাগাদ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম বেয়ারা দাঁড়িয়ে আছে। বলল রাতের খাবার প্রস্তুত। খাবার ঘরে গিয়ে দেখি মিস্টার সান্যাল আগে থেকেই সেখানে উপস্থিত। খাবারের আয়োজন বেশ ভালো রকমই হয়েছে, ভাত, ডাল, আলু পোস্ত আর মুরগির মাংস। খিদেটাও বেশ পেয়েছে। বিনা বাক্য ব্যয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বসে থাকতে হলো। মিস্টার সান্যালের এখনো খাওয়া হয়নি। তাকে দুপুরের পর থেকে কেমন আনমনা মনে হচ্ছে, সর্বদাই যেন কিছু ভাবছেন। খাওয়া শেষ হলে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। মিস্টার সান্যাল বললেন, এখনই শুয়ে পড়বে নাকি? আমি ফিরে বললাম, না, কেন? চলো বাইরে বসে একটু গল্প করা যাক। আমার এমনিতেই দেরি করে ঘুমানোর অভ্যেস। তাহলে একটু রুম থেকে ঘুরে আসি। আচ্ছা, যাও। বলে মিস্টার সান্যাল তার রুমের দিকে চলে গেলেন। আমি রুমে এসে জানলাগুলো খুলে দিলাম। জানলার ঠিক সামনেই একটা ছাতিম গাছ। হঠাৎ ছটপট শব্দে চমকে উঠলাম। পরে বুঝলাম গাছ থেকে অজানা কোনো পাখি উড়ে গেল। ঘর থেকে বাইরে এসে দেখলাম দুটি চেয়ার বাইরে রাখা হয়েছে। একটিতে আগে থেকে এসে বসে আছেন মিস্টার সান্যাল। এখান থেকে পাথুরে জমি নিচু হয়ে মিশে গেছে হ্রদে। পিছনে একটু দূরে টিম টিম করে জ্বলছে গেস্ট হাউসের আলো। আমাকে দেখে মিস্টার সান্যাল মাথাটা তুলে বললেন, বসো। এই পাহাড়ে ঘেরা জায়গাগুলোর রাতের একটা নিজস্ব সৌন্দর্য আছে। এইরকম জায়গায় এসে চট করে ঘুম ঠিক আসে না। একটা সিগারেট বের করে মিস্টার সান্যাল অগ্নিসংযোগ করলেন। আমার দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বললেন, খাও তো। আমি একটু সলজ্জ হেসে বললাম, না না। সিগারেটে টান দিয়ে সে বলল, এর আগে কখনো এদিকটা এসেছো? এবারও আমি মাথা নাড়িয়ে বললাম, না। মিস্টার সান্যাল বলে চললেন, এই দুমকা জেলায় প্রচুর আদিবাসী গ্রাম আছে। আমি এর আগেও কয়েকবার এখানে এসেছি। 2-1টা আদিবাসী গ্রামেও ঘুরেছি। অনেকে কালীমাকে আদিবাসীদের দেবী বলে। কথাটা অনেকাংশে সত্যি। এইখানে আদিবাসী গ্রামগুলোতে কিছু তান্ত্রিক আছে। এই তান্ত্রিকরা বুঝলে খুব ভয়ঙ্কর হয়। যদি কখনো এখানে কোনো গ্রামে ঘুরতে যাও তো তান্ত্রিকদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবে। তার হঠাৎ তান্ত্রিক প্রসঙ্গ উত্থাপনে আমার একটু খটকা লাগলো। পরে তার কারণ বুঝতে পেরেছিলাম। আমি সম্মতি জানিয়ে দুপুর থেকে আমার মাথার মধ্যে ঘোরা প্রশ্নটা এবার করে ফেললাম। দুপুরবেলা আমরা যে জমিদার বাড়িতে গেলাম, সেই বাড়িটার ইতিহাস কি? মিস্টার সান্যাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওই বাড়ির ইতিহাস আমি তোমাকে সবটা বলতে পারবো না, তবে আংশিক জানি। তাহলে শুনি সেইটুকুই। শুনতে পারো, তবে বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার। আমার জীবনের যে অধ্যায়ের কথা আজ তোমাকে আমি বলবো তা শুধু অপ্রত্যাশিতই নয়, ব্যাখ্যাহীন। তার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। মিস্টার সান্যাল একটু থামলেন। দূরে জলাধারের দিক থেকে পাখির ডাক ভেসে এলো। জলাধারের বুক থেকে উড়ে গেল কিছু পাখি। এই সময় হয়তো জলাধারে থাকাটা আর নিরাপদ নয়। জলের গভীর থেকে উঠে আসে কোন অজানা প্রাণী। মিস্টার সান্যাল সিগারেটে একটা জোর টান দিয়ে বলা শুরু করলেন তার অতীত অধ্যায়। তখন আমি নতুন চাকরিতে যোগদান করেছি। অল্প বয়স। তারপর তখন আমি অবিবাহিত। কোনো পিছুটানও নেই। অফিস থেকেও তাই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত 6-7 মাসের জন্য। তখন বিশেষত পাওয়ার সাবস্টেশন তৈরির কাজ দেখে বেড়াতাম বেশিরভাগ সময়। সঙ্গে থাকতেন নিহারদা। পুরো নাম নিহার কান্তি শিকদার। উচ্চতা 5 ফুট 8 কি 9 হবে। গায়ের রং মাজা, লম্বা চিবুক, গাল দুটো একটু বসানো। পেশি বহুল ঠিক নয়, তবে বলতে পারো শক্তপোক্ত চেহারা। আমার থেকে বছর 10-এর বড় হবে। আর আমার বয়স 30। আমার মতো তিনিও অকৃতদার। আমাদের সেবার পাঠানো হলো মল্লগ্রাম লাগোয়া একটা জায়গায়।
জমিদার বাড়ি যাবার যে রাস্তা, সেটি জমিদার বাড়ির একটু আগে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটি ডান দিকে পঞ্চশুল গ্রামের দিকে, আর বাঁ দিকেরটি মল্ল গ্রামের দিকে। এই মল্ল গ্রামের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে গেলে পথ মাঠের মধ্যে নেমে যায়। সেই মেঠো পথ ধরে একটু এগোলেই আমাদের কাজের সাইট। বলা বাহুল্য যে দুই গ্রামের কোনোটিতেই তখন বিদ্যুৎ সংযোগ ছিল না। আমরা পৌঁছে দেখলাম প্রাথমিক সব বন্দোবস্ত করা হয়েছে। তাঁবু খাটানো, জলের ব্যবস্থা, রান্নাবান্নার ব্যবস্থা, এই সব। আমার আর নিহারদার থাকার ব্যবস্থা হলো একই তাঁবুতে। পাশাপাশি দুটো ক্যাম্প খাট পাতা, তাঁবুর একপাশে একটি ফোল্ডিং টেবিল আর দুটো চেয়ার, তাঁবুর পেছন দিকে রাখা জরিপ করার যন্ত্রপাতি। প্রথম দিন আমরা যখন পৌঁছালাম তখন ওই বেলা 4টে। চারিপাশে নির্জন ফাঁকা মাঠ, দূরে মল্লগ্রামের গাছপালার রেখা দেখা যায়। সূর্য দিগন্ত রেখায় একটু হেলে পড়তেই আমি আর নিহারদা বেরিয়ে পড়লাম মল্লগ্রামের উদ্দেশ্যে। গ্রামে যদি কোনো মুদির দোকান পাওয়া যায়, তাতে আমাদের যে রোজকার টুকিটাকি সরঞ্জাম লাগবে তার একটা সুরাহা হবে। গ্রামে ঢোকার মুখেই বিশাল একটা বটগাছ, যেন আগলে রেখেছে গ্রামের প্রবেশ প্রস্থানের রাস্তা। প্রকাণ্ড ডালপালা থেকে নেমে এসেছে মোটা মোটা ঝুড়ি। তার আশেপাশে কয়েকটি বসার জায়গা। জায়গাটা গ্রামের ঠিক পাশে হলেও কেমন যেন একটা নির্জনতা ছেয়ে গেছে। বটগাছ থাকলে তার গোড়ায় একটা মন্দির থাকবেই। এখানেও দেখলাম তার ব্যতিক্রম হয়নি। গাছের গুঁড়ি আয়তনে বিশাল, মাটি দিয়ে উঁচু করে ঘিরে দেওয়া হয়েছে তার চারিপাশ। সামনের দিকে গাছের কোটরে 4 কোণা ইট পাথরের তৈরি বেদি। বেদির উপর রয়েছে একটি মূর্তি। মূর্তিটি ছোট, পাথরের বোধহয়। মূর্তিটি কোনো পরিচিত দেবদেবীর বলে মনে হলো না। হাতের সংখ্যা 10-এর এবং পায়ের সংখ্যা 2-এর বেশি। অট্টহাস্যরত মুখ, পক্ষীগোলক কোটর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এক কথায় ভয়ঙ্কর সে মুখ। গাছের বিস্তৃতি আর পাতার ঘনত্ব এতই বেশি যে গাছতলায় সবসময় একটা শীতল স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। আমরা গ্রামে প্রবেশ করে প্রথমে উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ ঘুরলাম। গ্রামটি বেশি বড় নয়, আন্দাজ 40-50 ঘর একান্নবর্তী পরিবারের বাস। সাধারণত গ্রামের মানুষ নতুন আগন্তুক দেখলে কৌতূহলী হয়ে ওঠে। এইখানে দেখলাম তার উল্টো। আমাদের দেখে সবার মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব লক্ষ্য করলাম। প্রত্যেকের চোখে মুখে ক্রূরতা। মনে হলো আড়ালে আমাদের সবাই লক্ষ্য রাখছে, কিন্তু কেউ সরাসরি চোখের দিকে তাকাচ্ছে না। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে একটি মুদির দোকান পেয়ে গেলাম। মোটামুটি দরকার মিটে যাবে। তেল, চাল, নুন বাদেও শেভিং ব্লেড, সাবান ইত্যাদিও রয়েছে। আমরা গ্রাম থেকে বেরিয়ে এলাম। চৈত্র দিনের শেষ, বাতাসে একটা হালকা তপ্ত ভাব। বটগাছ তলায় দুজন একটু দাঁড়ালাম। দিন শেষে পাখিরা সাধারণত এরকম গাছে আশ্রয় নেয়, কিন্তু আশ্চর্য, এইখানে কোনো পাখির কলকাকলি নেই। সব কেমন নিস্তব্ধ। এই গাছটিতে পাখি এসে বসে না কেন? আশেপাশে চোখ বুলোতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল মন্দিরের পাশে। মোটা ঝুড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে লম্বা কালো পাথরের মূর্তির মতো একটা মানুষ। মাথার চুল কোঁকড়া হয়ে নেমে গেছে কাঁধ পর্যন্ত, পরনে কৌপিন। সাধু তান্ত্রিক হবে বোধহয়। একটু লক্ষ্য করে চোখের দিকে তাকাতে বুঝলাম তান্ত্রিকটি চেয়ে আছে আমাদেরই দিকে। শিকারের আগের মুহূর্তে ঝোপে বসে বাঘ যে দৃষ্টিতে শিকারের দিকে চেয়ে থাকে, লোকটির চোখে সেই দৃষ্টি। আমরা আর দাঁড়ালাম না, তাঁবুর দিকে পা চালালাম। রাতে বিছানায় শুয়ে মানুষ চোখে ভেসে উঠতে লাগলো সেই মূর্তি। পরদিন সকালে সাবস্টেশনের লেআউট বের করে বসে পড়লাম। কোথায় প্রাইমারি পাওয়ার লাইন হবে, মেন ট্রান্সফরমার কোথায় বসবে, কোথায় কন্ট্রোল বিল্ডিং হবে, এইসব আলোচনায় নিমগ্ন হয়ে রইলাম দুজনে। সারাদিন কাজ শেষে যখন বিকেল হয়ে এলো, দুজনে দুটো চেয়ার নিয়ে তাঁবুর পাশে বসলাম। হালকা হাওয়ায় বিস্তীর্ণ প্রান্তরে উঠছে ধুলো। সূর্য এখন বিশাল বড় অগ্নিগোলকে রূপান্তরিত হয়েছে। একটু পরে অস্ত যাবে। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে অপার্থিব তামাটে বর্ণ। কিছু ছটকা পোকা পায়ের কাছে লাফালাফি করছে। দূরে দেখা গেল কিছু লোক মল্লগ্রামের থেকে এই দিকে আসছে।
ভিড়টা কাছে আসতে বুঝলাম আমাদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যেই তারা এদিকে আসছে। সঙ্গের নেতাগোছের মানুষটি এগিয়ে এলো নিহারদার দিকে। বুঝতে বাকি রইল না মহা ঝামেলা আসন্ন। নিহারদা উঠে একজনকে কিছু বসার জায়গার বন্দোবস্ত করে দিতে বললেন। সামনের লোকটি হাত তুলে বললেন যে তার দরকার নেই। নেতাগোছের মানুষটির নাম কালু সর্দার। সে প্রথমেই বিস্তারিতভাবে জেনে নিলেন এখানে কি হচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শোনার পরে মুখ খুললেন, বললেন, শুনুন, আমরা এই অন্ধকারে ভালো আছি। আমাদের কোনো বিদ্যুতের বাতি লাগবে না, আর আপনারাও এখানে আর কোনো কাজ এগোবেন না। চলে যান এখান থেকে। নিহারদা আর বেশি কথা বাড়ালেন না। সে বুঝে গেছে এদের সঙ্গে কথা বলা বৃথা। এইরকম সমস্যায় আমরা আগেও দু একবার পড়েছি। গ্রামের মানুষের ধারণা বিদ্যুতের এই সাবস্টেশনগুলো মানুষের ক্ষতি করে, তাদের রক্ত শুষে নেয়, মস্তিষ্কের বিকৃতি ঘটায়, এইসব আর কি। এদের বুঝিয়ে কাজ না হলে প্রশাসনিক হস্তক্ষেপ দরকার হয়। কালু সর্দার আর তার সাঙ্গপাঙ্গদের দেখে মনে হয় না যে বুঝিয়ে কাজ হবে। ক্যাম্পের অন্যান্যরাও এই ঘটনায় একটু ঘাবড়ে গেছে। কালু সর্দারের দলবল চলে যাওয়ার পরে আমি নিহারদাকে জিজ্ঞেস করলাম, সদরে খবর দেবে নাকি? দেখি দুদিন, তারপর ভাবা যাবে। সন্ধ্যের পর দুজন লোককে পাঠানো হলো মল্লগ্রামের উদ্দেশ্যে কিছু টুকিটাকি জিনিস কিনতে। তারা প্রায় ঘণ্টাখানেক বাদে ফিরে এলো। চোখে মুখে অস্বাভাবিক ভয়ের ছাপ, দুজনেই ঘরমাক্ত কলেবর। বোঝা যায় কিছু রাস্তা তারা প্রায় দৌড়ে এসেছে। জিনিসপত্রগুলো নামাতে নামাতে ধীরেন বলল, বাবু, একটা কথা বলবো? আমি আর নিহারদা তাঁবুর মুখে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। নিহারদা বলল, কি হয়েছে? বাবু, জায়গাটা ভালো নয়। আমরা গাঁয়ের মানুষ, লক্ষণ বুঝি। ওই মল্লগ্রামে অভিশাপ আছে, ভয়ঙ্কর পিশাচের অভিশাপ। আরেকজন সাই দিয়ে বলতে লাগলো, হ্যাঁ বাবু, আমরা যখন ফিরছি বটগাছের নিচে আসতি 4-5টা কালো কুকুর আমাদের দিকে তাড়া করিয়ে এলো। আমরা দিনের বেলায় ওই দিকটা গেছি, কিন্তু ওই কালো কুকুরগুলোকে কখনো দেখি নাই। নিহারদা নির্বিকার। ভাবখানা এমন যেন সব অচিরেই ঠিক হয়ে যাবে। আমার মন কিন্তু তা বলছে না। ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, এই আশঙ্কায় মনটা কেমন দমে রইল। রাতে তাঁবুর বাইরে হ্যারিকেনের আলোয় সবাই গোল হয়ে খেতে বসলাম। সবাই খেয়ে যে যার তাঁবুতে চলে গেল। আমি আর নিহারদা চেয়ার নিয়ে বাইরে এসে বসলাম। নক্ষত্র খচিত নির্মল আকাশ, দূরে অন্ধকারে মিশে আছে মল্লগ্রাম। মাঝে মাঝে মনে হয় বটগাছটা যেন এখান থেকেও দেখা যায়। দু একটা তাঁবুতে আলো জ্বলছে, লণ্ঠনের আলোতে কেউ কেউ তাস খেলছে। কথা হাসির শব্দ শোনা যায় তাঁবুর ভেতর থেকে। পরের দিন সকালে ক্যাম্পে অন্যান্য সদস্যদের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল। ওদের মধ্যে একজন সকালে গিয়েছিল মল্লগ্রামে তামাক কিনতে। গ্রামে ঢোকার পথে বটগাছের নিচে অনেক লোকের ভিড় দেখে জটলা সরিয়ে একটু এগিয়ে দেখল এক নৃশংস দৃশ্য। কে বা কারা যেন একটা মধ্য 30-এর যুবককে হত্যা করে রেখে গেছে বটগাছতলায়। বল্লম দিয়ে এফোর ওফোর করা তার বুক। এই খবর শোনার পরে দু একজন গিয়ে সে দৃশ্য দেখে এসেছে। এবার নিহারদার মুখে ভ্রুকুটি দেখা গেল। কালকের ঘটনায় এমনিতেই অন্যান্য লোকেদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তার উপর আজকের এই ঘটনা। দু একজন নাকি বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। লোক কমে গেলে কাজের নানাবিধ সমস্যা হবে। সারাদিন কাজকর্মে মোটামুটি ঘটনাটা চাপা পড়ে গেল। সন্ধ্যের পর দু একজন এদিক ওদিক পায়চারি করতে যায়। আজকে আর কেউ ক্যাম্প ছেড়ে বেরোচ্ছে না। সবাই আলো জেলে গোল হয়ে একই জায়গায় বসে বিভিন্ন গল্প করে কাটাচ্ছে। অদূরে আমি আর নিহারদা চেয়ারে বসে আছি। তাকে বললাম, এইরকম চললে তো লোকজন ধরে রাখাই মুশকিল। নিহারদা গম্ভীর মুখে জবাব দিল, হ্যাঁ, সেটাই তো দেখছি। ওই লোকগুলো বলছিল মল্লগ্রামে অভিশাপ আছে। তার কিছু বুঝতে পারছো? মল্লগ্রাম যে অস্বাভাবিক, প্রথম দর্শনে আমারও সেটাই মনে হয়েছিল। পরপর ঘটনা যা ঘটছে তাতে সেটা মনে হওয়াই স্বাভাবিক। দেখি, কাল একবার সদরে যাব। রাতে খেয়ে দিয়ে যে যার তাঁবুতে চলে গেছে। আমি আর নিহারদা বাইরে বসে আছি। রাত্রি 10টা। সব তাঁবুতেই মোটামুটি আলো জ্বলছে।
নিজেদের মধ্যে উচ্চস্বরে গল্প করছে সবাই। আরও ঘন্টা দুয়েক বাদে এক এক করে নিভে গেল তাঁবুগুলোর আলো। এইবার চেয়ার ছেড়ে আমরা উঠলাম, যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বিকট শব্দে। উঠে দেখি প্রায় 10-12টা হিংস্র কুকুর কয়েকটি তাঁবু দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলার উপক্রম করছে। সবারই ঘুম ভেঙে গেল। হাতের কাছে যে যা পেল তাই নিয়ে তাড়া করেছে কুকুরগুলোকে। মেরেও তাড়ানো যায় না তাদের, হিংস্র সাপদের মতো ফিরে ফিরে আসে। একসময় কুকুরগুলো অন্ধকারে মিলিয়ে গেল। পলায়মান কুকুরগুলোর দিকে তাকিয়ে আছি, এমন সময় হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল আমার। কি দেখলাম অন্ধকারে! ওটা সেই মূর্তি না? পাথরের কালো লম্বা, ঘাড় ঘুরিয়ে একবার আমার দিকে তাকালো। সে রাতে আর কারো ঘুম হলো না। আলো জ্বালিয়ে যে যার তাঁবুতে বসে রইল। তাঁবুর ভেতরে এসে নিহারদাকে বললাম, সাধুটাকে দেখলে? নিহারদা সংক্ষেপে জবাব দিল, লোকটি কে বলো তো? হবে ওই বটতলার মন্দিরের পূজারী। রাতেই বুঝতে পেরেছিলাম পরদিন সকালে আর কেউ থাকবে না। ওদের মধ্যে একটু বয়সে বেশি শ্যামল ঘরামি বলল, বাবু কাইলি বুঝছিলাম এনে থেকে কাজ হইব না, আমরা আইজি ফিরে যাবো, আপনারা নতুন লোক দেখে নেন। সকালে খাওয়ার পরে ওদের দলটা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। দুপুরের আগেই সবাই বিদায় নিয়ে বাড়ির পথ ধরল। নিহারদা আমার দিকে ফিরে বললেন, চল, সদরে যেতে হবে। দুজনে সদরে পৌঁছে হেড অফিসে গেলাম। ঘটনা সবিস্তারে শোনার পর কর্তৃপক্ষ ভারী দুশ্চিন্তায় পড়ে গেল। লেবার কন্ট্রাক্টরকে খবর পাঠানো হলো। তিনি এসে ভেবেচিন্তে বললেন, 3-4 দিনের আগে লোক দেওয়া সম্ভব হবে না। এই শুনে আমরা পড়ে গেলাম মহা ফাপড়ে। ক্যাম্প ছেড়ে যে সদরে পড়ে থাকবো কদিন, তার উপায় নেই। সেইখানে সব কাজের জিনিসপত্র রয়ে গেছে। আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহার্য সব কিছুই সেখানে। লোক পাওয়া না যাক, কিন্তু আমাদের সেখানে ফিরে যেতেই হবে। আমরা বিরস মুখে ফিরে আসছি ক্যাম্প সাইটে। রাত্রিবেলায় ক্যাম্পে ঘুমানোটা মোটেই নিরাপদ হবে না। আমি নিহারদাকে কথাটা বললাম। সে চিন্তিত মুখে একটু মাথা দুলিয়ে বলল, ঠিকই বলেছিস, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এর আগেও আমরা ক্যাম্প সাইটে যাওয়ার পথে জমিদার বাড়িটি দেখেছি। বাড়িতে কেউ থাকে বলে মনে হয় না। নিহারদাকে বললাম, ওই জমিদার বাড়িটিতে একবার খোঁজ নিয়ে দেখলে হয় না, থাকা যায় কিনা? হ্যাঁ, তা হয়, আমিও তাই ভেবেছি। আমরা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চারপাশটা বেশ ছায়াময়। গেটের সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল তালাটার উপর। উপায়ান্তর না দেখে নিহারদা তালার শেকলটা নাড়িয়ে ঝনঝন শব্দ করল। বাড়ির দিকে তাকিয়ে দেখলাম বারান্দা পেরিয়ে গেটের দিকে এগিয়ে আসছে একজন বছর 40-এর ভদ্রলোক। কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? নিহারদা বলল, মাঠের মধ্যে যেখানে বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হবে, আমি সেখানকার ইঞ্জিনিয়ার, আর এ হলো আমার সহকারী। লোকটির চোখে মুখে এইবার একটু সম্ভ্রমের ভাব ফুটে উঠল। নিহারদা বিগত দিনের ঘটনা সংক্ষেপে বর্ণনা করল। শেষে বলল, আসলে আমরা যদি এখানে 3-4 দিনের জন্য আশ্রয় পেতাম তাহলে খুব ভালো হতো। তিনি বললেন, দাঁড়ান, চাবিটা নিয়ে আসি। লোকটা চাবি আনতে ভেতরে চলে গেল। ফিরে এসে তালা খুলে বলল, আসুন। আমরা দুজনে লোকটার পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকলাম। বসত বাড়ির একটা হৃদস্পন্দন থাকে। এই প্রাসাদটার যেন হৃদস্পন্দন থেমে গেছে বহুকাল আগেই। একটা প্রেতের মতো দাঁড়িয়ে আছে সে। দিনের বেলাও যেন ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। বাড়ির মাঝখানে প্রধান ফটক, তার পাশে একটা ঘর খুলে ভদ্রলোক সেইখানে আমাদের বসতে বললেন। ঘরটিতে বহুদিনের পুরনো বর্মায় সেগুন কাঠের একখানি খাট আর কয়েকটি আরাম কেদারা রয়েছে। আমরা সেখানে গিয়ে বসলাম। লোকটির নাম রতন প্রামাণিক। পাশের পঞ্চগ্রামে বাড়ি। এ বাড়ির সদস্যরা এখন কলকাতা নিবাসী, এখানে কেউ থাকেন না। তাদের অবর্তমানে তিনি এই বাড়ির দেখাশোনা করেন। রতন প্রামাণিক বলল, আপনারা এখানে থাকতে চাইছেন তা থাকতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমারও মনে হয় আপনাদের আর ওই মাঠের মধ্যে থাকা ঠিক হবে না। তাছাড়া মল্লগ্রামের সঙ্গে শত্রুতা করে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। ওই গ্রামের পূর্বপুরুষেরা ছিল সব ডাকাত, তাদের সে স্বভাব এখনো যায়নি।
দেখুন, এ বাড়িতে বহুকাল হয়ে গেল রাতে কেউ থাকে না। আমিও সন্ধ্যের পর বাড়ি ফিরে যাই। এমনকি বাবুরা এলেও এ বাড়িতে রাত কাটান না। তাদের নাকি পূর্বপুরুষের মানা আছে। বাড়িটা দেখলে এমনিতেই প্রেতপুরী বলে মনে হয়, তার উপর আবার রাতে এখানে কেউ থাকে না। এ তো দেখছি উভয় সংকট। নিহারদা বলল, তা হোক গে, আমাদের এখন যা অবস্থা তাতে তাঁবুর চাইতে এই বাড়ি নিরাপদ। রতন প্রামাণিক একটু ভেবে বলল, তা আপনারা যা ভালো বোঝেন। নিন, ঘরের চাবি আপনারা রেখে দিন। সন্ধ্যের পর আমি বাড়ি চলে যাব। আর হ্যাঁ, আপনারা এই ঘরেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা উঠে পড়লাম। তাঁবুতে যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে। আমরা মেঠো পথ ধরে চললাম তাঁবুর দিকে। খাঁখা রোদ, হাওয়া বইছে ঠিকই, কিন্তু তাতে গরমের অস্বস্তিটা কাটছে না। তাঁবুতে পৌঁছে বেশ ক্লান্ত হয়ে পড়লাম। দুপুরের খাবার সদর থেকে খেয়ে এসেছি। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা গোছাতে শুরু করলাম। দুজনে কাঁধে করে দুটো ব্যাগ নিয়ে আবার রওনা হলাম জমিদার বাড়ির দিকে। যখন জমিদার বাড়িতে পৌঁছলাম তখন বিকেল। সারাদিনের দৌড়োদৌড়ির পর শরীর খুব ক্লান্ত। আমাদের জন্য নির্দিষ্ট ঘরটা গুছিয়ে বিছানার উপরে বসলাম। নিহারদাকে জিজ্ঞেস করলাম, তুমি ভূতে বিশ্বাস করো? হ্যাঁ, করি। কেন? ভয় পাও না? সে তেমন ভয় পাই না। আমার বিশ্বাস ভূতের চাইতে মানুষের শক্তি অনেক বেশি। আমি একটু আশ্বস্ত হলাম। রতন প্রামাণিকের যাওয়ার সময় হয়েছে। সে বলে গেল, বাইরের গেটটা আমি তালা দিয়ে রেখে যাব। আপনাদের নিশ্চয়ই আর বাইরে যাওয়ার দরকার হবে না। আমি বললাম, সে যেতে পারেন। নিহারদা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, এখানে রান্না বান্নার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, ওই দিকে। বাড়ির পাশের দিকে একটি রান্নাঘর রয়েছে। বোঝা যায় বেশি দিন আগের না। এ বাড়িতে কেউ এলে তখন তারা সেটা ব্যবহার করে। সন্ধে ঘনিয়ে আসছে। রতন প্রামাণিক বাড়ি যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছে। রতন প্রামাণিক চলে যাওয়ার পরে আমরা বাড়িটা একটু ঘুরে দেখতে লাগলাম। বাড়িটি দোতলা হলেও বিশাল আকৃতি। 25-30 খানি ঘর তো হবেই। বাড়ির দুপাশ অন্যান্য অংশের চাইতে আরও একটু বেশি উঁচু। সেইখানে দুটো গম্বুজ মতো করা হয়েছে। বারান্দা থেকে সিঁড়ি নেমে গেছে উঠোনে। বাড়ির পেছনে আসতে দেখলাম নানান রকম ফলের গাছ রয়েছে সেখানে। বাড়ির পেছনের ডান পাশে একখান ভাঙাচোরা নাট মন্দির দেখতে পাওয়া গেল। বাম পাশে রয়েছে এক বিশাল তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ উঁচু বেদি দিয়ে ঘেরা। রাত নামলে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করতে লাগলাম। নৈশাহার সেরে দুজনে দুটো চেয়ার নিয়ে এসে বসলাম বারান্দায়। বাইরে চাঁদের আবছা আলো, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই কানে আসে না। কিছুক্ষণ পরে নিহারদা উঠে গিয়ে হ্যারিকেনের আলোয় একটা বই নিয়ে বসলো। সে যেখানেই যাক না কেন সঙ্গে কিছু বই থাকে। আমি আরও কিছুক্ষণ একা বারান্দায় বসে রইলাম। রাত প্রায় 10:30 হবে। মনের ভুল কিনা জানি না, উত্তরে দোতলার ঘর থেকে একটা দীর্ঘ ক্যাঁচ করে শব্দ হলো, যেন কেউ সন্তর্পণে দরজা বা জানলা খুলল। আমি আর বাইরে বসে না থেকে ঘরে চলে এলাম। নিহারদাকে কিছুই বললাম না, হয়তো ভীতু ভাববে। রাতে শুয়ে ঘুম আসে না। মনের মধ্যে বিচিত্র সব ভাবনা। প্রায় মাঝরাতে একটু ঘুমের মতো এসেছে। হঠাৎ খটাং খটাং শব্দে ঘুম ভেঙে গেল। দোতলার উত্তরের ঘর থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে বাড়ির মাঝ বরাবর। আমি এবার স্পষ্ট শুনতে পাচ্ছি। নিহারদাকে মৃদু ধাক্কা দিলাম। বুঝলাম সেও শুনছে সে শব্দ। দুজনেই বিছানার ওপর উঠে বসে কান পেতে গভীর মনোযোগে সে শব্দ শুনতে লাগলাম। শব্দটা বাড়ির মাঝ বরাবর এসে থামলো। তারপর বাড়ির পেছন দিকে কোনো একটা ঘরের মধ্যে ঢুকে আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি ফিসফিস করে নিহারদাকে বললাম, চোর নয় তো? না, চোর নয়। এত শব্দ করে চোর চুরি করে না। সারা রাত দুজনের কারোরই ভালো ঘুম হলো না। সকালবেলায় বিছানা ছেড়ে উঠতে অনেক দেরি হয়ে গেল। উঠে দেখি নিহারদা ব্যায়াম করছে। দক্ষিণ দিকের পাঁচিল ঘেঁষা এক টুকরো জমিতে রতন প্রামাণিক কাজ করছে। আমি দাঁতন নিয়ে হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে দাঁড়ালাম। অবসর সময়ে সেই জমিতে বিভিন্ন রকম সবজি চাষ করে সময় কাটাই বোঝা গেল। আমাকে দেখে কাজ থামিয়ে তিনি বললেন, কি রাতে ভালো ঘুম হয়নি না? আমি বললাম,
না, তার হলো কই। রতন প্রামাণিক আসতেই নিহারদা রাতের কথাটা বলেছিল। তাতে রতন প্রামাণিক যা বলেছে তা মোটামুটি এই রকম। কাল রাতে কোনো চোর এখানে আসেনি। বছর 5 আগে 3 জন চোর ঢুকেছিল এ বাড়িতে। তারা মল্লগ্রামেরই লোক। পরের দিন সকালে 3 জনের বিকৃত মৃতদেহ উদ্ধার হয় পেছনের তুলসী মঞ্চের পাশ থেকে। তারপর থেকে আর কেউ এ বাড়িতে ঢোকার সাহস করেনি। কাল রাতে আমরা যে শব্দটি শুনেছি সেটা খড়মের শব্দ, আর যার খড়মের শব্দ আমরা শুনেছি তিনি হলেন প্রতাপচন্দ্র রায়। মারা গেছেন প্রায় 40 বছর আগে। এ অঞ্চলের জমিদার। ন্যায়পরায়ণ বলে আশেপাশের অঞ্চলে তার বিশেষ খ্যাতি ছিল। প্রজাদের উপরে কখনো কোনো অত্যাচার করেছেন বলে শোনা যায়নি। সবাই তাকে বেশ মান্য করত। তার নিরুপদ্রব জমিদারিতে একমাত্র উপদ্রব ছিল এই মল্লগ্রাম। প্রতাপচন্দ্র কোনোদিনই এদের শায়েস্তা করতে পারেননি। তখনকার লোকজনও ছিল আজকের মতো বেয়ারা আর ডাকাবুকো। এই গ্রামের তদানীন্তন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিল কালেশ্বর সর্দার। সে নিজে ছিল দুর্ধর্ষ লেঠেল, তার উপর তন্ত্র সাধনায়ও বেশ পারদর্শিতা অর্জন করেছিল। মল্লগ্রামে কালেশ্বর ছিল শেষ কথা। রায়মশাইয়ের জমিদারির ভেতরে আরেকটা ছোট্ট জমিদারির পত্তন করেছিল সে। ব্যাপারটা প্রতাপচন্দ্র রায় কোনোদিনই মেনে নিতে পারেননি। একদিন জমিদারবাবু মস্ত সুযোগ পেয়ে গেলেন কালেশ্বরকে শায়েস্তা করার। মল্লগ্রামের সঙ্গে একবার প্রতিবেশী গ্রামের বিবাদ লাগলো জমি দখল নিয়ে। কালেশ্বর সর্দার মধ্যস্থতা করতে এলে তারা বলল যে তারা জমিদারের মধ্যস্থতায় বিবাদ মেটাতে চায়। এ নিয়ে তুমুল গণ্ডগোলের মাঝখানে প্রতিবেশী গ্রামের 2 জন লোক খুন হয়ে গেল দিনের আলোয়। খুন এই গ্রামে নতুন কিছু নয়, কিন্তু সেটা রাতের আঁধারেই সীমাবদ্ধ ছিল। জমিদারবাবু খবর পেয়ে ছুটে গেলেন বাইক নিয়ে। নিহতের পরিবারকে আশ্বাস দিয়ে এলেন এর যথাযোগ্য শাস্তি তিনি দিয়েই ছাড়বেন। তখন ব্রিটিশ শাসন। জমিদারবাবু কালেশ্বরকে প্রধান অভিযুক্ত করে অভিযোগ করে এলেন সদরের থানায়। কালেশ্বর এই ঘটনার পরে সেই যে নিরুদ্দেশ হলো, তারপর আর তাকে কেউ কোনোদিনও দেখেনি। এই ঘটনার 10 বছর বাদে জমিদারবাবু অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্থানীয় লোকের ভাষায় সেটা বট ব্যাধি। কলকাতা থেকে নামকরা ডাক্তার এসেছিলেন কয়েকজন। তারাও নাকি অসুখটা কি ঠিক ধরতে পারেনি। মৃত্যুর সময় তিনি তার উত্তরপুরুষদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে যান। আরও বলে যান এই বাড়িতে এলে কেউ যেন রাত না কাটায়। রতনদা আরও বলেছে যে বটগাছতলে আমরা যে তান্ত্রিককে দেখেছিলাম তার নাম বলভদ্র। তাকে এই সময় মল্লগ্রামের অধিপতি বলা যায়। আশেপাশের গ্রামে বলভদ্রকে নিয়ে অনেক অবিশ্বাস্য সব গল্প রয়েছে। সে নাকি মন্ত্র বলে মানুষকে হিংস্র কুকুরে পরিণত করতে পারে। সত্যি মিথ্যে যাই হোক, আমরা যে কঠিন বিপদগ্রস্ত সেটা বুঝতে পারছিলাম। নিহারদাকে বললাম, এইখানে আমাদের আর থাকা বোধহয় ঠিক হচ্ছে না, তার চেয়ে বরং 2-3 দিন ছুটি নিয়ে বাড়িতে কাটিয়ে আসি। নিহারদা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বাড়িতে যেতে আসতেই তো একদিন লাগবে। একদিনের জন্য গিয়েই বা কি করবি? তাছাড়া 2-1 দিনের মধ্যে তো লোক চলেই আসবে। দেখি না কি হয়। দুপুরে খাওয়ার পরে রতন প্রামাণিকের কাছ থেকে অন্দরমহলের চাবি নিল নিহারদা। বলল, চল বাড়ির ভেতরটা একবার ঘুরে দেখি। সদর দরজা খুলে ভেতরে ঢুকতেই বহুদিনের পুরনো একটা গন্ধ পেলাম। দরজা খুলে যে হলঘরে প্রবেশ করলাম তা মোটামুটি পরিষ্কার। মাকড়সা অতটা রাজত্ব বিস্তার করতে পারেনি। রতনদা হয়তো মাঝে মাঝে পরিষ্কার করে। ঢুকেই যে হলঘর, তার দুপাশে 2টো অয়েল পেন্টিং, পেছনের দেওয়ালে বিশাল সোফা, ঘরের মাঝখান থেকে কাঠের সিঁড়ি একটা প্যাঁচ দিয়ে উঠে গেছে দোতলায়। সিঁড়ির ঠিক মাথায় বড় আকৃতির একটা গ্র্যান্ডফাদার ক্লক। সেটি এখন আর চলে না, শুধুমাত্র ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। দোতলায় উঠে নিহারদা বাড়ির উত্তর দিকে চলে এলো। ঘরের দরজা মোটামুটি সবই খোলা, বাইরে থেকে শুধু ছিটকিনি লাগানো। ছাদের প্রবেশদ্বার আর সদর দরজা বন্ধ থাকলে এ বাড়িতে ঢোকা অসম্ভব। উত্তরের দিকে একটি ঘরের সামনে এসে নিহারদা দাঁড়ালো। আমার দিকে ফিরে বলল, কাল রাতে সম্ভবত এই ঘর থেকেই খড়মের শব্দটা বের হয়েছিল।
আমি বললাম, হতে পারে। নিহারদা আলতো করে দরজায় ধাক্কা দিতেই পাল্লা দুটি খুলে গেল। ভেতরে ঢুকে বুঝতে পারলাম এটা একটা শয়নকক্ষ। লোক থাকে না, অথচ বেশ ছিমছাম করে গোছানো। বিছানায় জাজিমের উপর এমনকি বিছানার চাদরটা পর্যন্ত পাতা। ঘরটি থেকে বেরিয়ে আমরা কাল রাতের পদশব্দের গতিপথ অনুসরণ করে বাড়ির পেছনে আরেকটি ঘরের সামনে উপস্থিত হলাম। ঘরটিতে ঢুকতেই দেখা গেল একটা বিশাল লাইব্রেরি, থরে থরে সাজানো অনেক প্রাচীন পুঁথি। নিহারদা যেন হাতে স্বর্গ পেল। সে আগ্রহের সাথে বইগুলো দেখতে লাগলো। লাইব্রেরির এক পাশে জানালা, জানালার সামনে একটি হাতলওয়ালা চেয়ার আর একটি টেবিল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, নিহারদা এখনও বই নিয়ে মশগুল। ঘরের জানলাগুলো সব আটকানো থাকায় ঘরটা বেশ গুমোট। আমি নিহারদাকে বললাম, তুমি এসো, আমি নিচে আছি। হ্যাঁ, তুই যা, আমি আসছি। নিহারদা প্রায় ঘন্টা তিনেক বাদে নিচে এলো। রতন প্রামাণিকের বাড়ি যাওয়ার সময় হয়েছে, তাই বোধহয় নিচে নেমেছে, নয়তো আরও কিছুক্ষণ থাকতো। ঘরে এসে দেখলাম চৌকির উপর চামড়ায় বাঁধানো একটি খাতা। জিজ্ঞাসা করলাম, কিসের খাতা এটা? নিহারদা মাথার পেছনে একবার হাত বুলিয়ে বলল, এটা প্রতাপচন্দ্র রায়ের দিনলিপি। সন্ধ্যা আগত প্রায়। রাত্রি নামার আগে উচ্চ কলরবে ঘরে ফিরছে পাখির দল। জমিদার বাড়ির পশ্চিম পাশের বহেরা হর্তকি গাছের আড়ালে দূরে মাঠের পাড়ে সূর্য অদৃশ্য হচ্ছে ধীরে ধীরে। দিনের আলো গ্রাস করছে রাতের অন্ধকার। প্রাচীন প্রাসাদ যেন আড়মোড়া ভাঙছে রাত নামার পূর্বাভাস পেয়ে। নিহারদা ঘরে এসে ল্যাম্পটা জ্বালিয়ে চৌকির উপর ডায়েরিটা নিয়ে বসল। আমার করণীয় তেমন কিছুই নেই। বাইরে দিয়ে পায়চারি করে আসবো ভাবলাম, কিন্তু মনে তারও সার পাচ্ছি না। অগত্যা শুয়ে রইলাম চুপচাপ। বাইরে অবিশ্রান্ত ঝিঁঝি পোকার ডাক। রাতে খাবারে আজ শুধু খিচুড়ি। চটপট রান্না সেরে নিহারদা ডায়েরি খুলে বসলো। কিছুক্ষণ বাদে আমিও উঠে একটা বই টেনে নিলাম। রাত 9টা নাগাদ নিহারদা ডায়েরি বন্ধ করে বলল, চল খেয়ে নেই। বইয়ের থেকে মাথা তুলবার সাথে সাথে আমিও পেটে খিদে টের পেলাম। খেতে খেতে জিজ্ঞেস করলাম, কি লেখা আছে ডায়েরিতে? এত মনোযোগ দিয়ে পড়ছো? কিছু লোকের অন্যের ব্যক্তিগত দিনলিপি পড়ার একটা ব্যাকুল আগ্রহ থাকে। নিহারদা ঠিক সে দলে পড়ে না। নিহারদা এক গ্লাস জল খেয়ে বলল, এ পর্যন্ত যতদূর পড়েছি তাতে বেশিরভাগই এ বাড়ির উৎসব, অনুষ্ঠান আর জমিদারি দেখভালেরই বর্ণনা। তাতে মল্লগ্রামের নাম, কালেশ্বরের নামও আছে কয়েকবার। কালেশ্বর নিঃসন্দেহে পৈশাচিক শক্তিধর ব্যক্তি ছিল। শত্রুকে রাতের অন্ধকারে বল্লম দিয়ে এফোড় ওফোড় করে ফেলে দিত বটগাছতলায়। কাল রতন প্রামাণিকও বলছিল, ওই বলভদ্রের উপর সময় বিশেষে ভর করে কালেশ্বর। এর আগেও নাকি বটগাছতলায় বল্লমের আঘাতে মৃত ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো প্রত্যক্ষদর্শী নেই, আঙুলের ছাপও নেই। মল্লগ্রামের সবাই এই খুনের সাফাই গাইবার লোক। মল্লগ্রামের কোনো লোকের উপর কখনো কোনো আক্রমণ হয় না। মৃত ব্যক্তিরা সবাই আশেপাশের গ্রামের। জমিদারবাবু প্রমাণের অভাবে সব সময় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কালেশ্বরকে। কোথায় একটা প্যাঁচা ডেকে উঠল। খাওয়া শেষ করে ফিরে নিহারদা আবার মগ্ন হলো ডায়েরিতে। আমি পাশে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। নিহারদার ঝাঁকুনিতে হঠাৎ ঘুম ভেঙে গেল। হ্যারিকেন তখনও জ্বলছে, পাশে ডায়েরিটা খোলা। চকিতে কানে এলো রক্ত হিম করা একটা গোঙানি মিশ্রিত গড় গড় শব্দ। আসছে এই বাড়িরই ছাদ থেকে। নিহারদা বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমিও সম্মোহিতের মতো নেমে পড়লাম বিছানা থেকে। নিহারদা বারান্দায় দাঁড়িয়ে এক মুহূর্ত কিছু ভাবল, কান খাড়া করে আরও কিছু শোনবার চেষ্টা করল। শব্দটা ঠিক বারান্দার উপরে ছাদের কার্নিস থেকে আসছে। হঠাৎ বাড়ির গেটের দিক থেকে একটা ধাতব শব্দ ভেসে আসলো। নিহারদা এগিয়ে চলল ফোয়ারাটার দিকে, পেছনে আমি। কৃষ্ণা দ্বাদশীর চাঁদের আলোয় এবার আবছা বোঝা যাচ্ছে চারিপাশ। আমরা দুজনেই পাথরের ফোয়ারার গা ঘেঁষে শক্ত হয়ে দাঁড়ালাম। আমাদের মুখ
সিংহ দরজার দিকে। ঘাড় ঘুরিয়ে একবার ছাদের কার্নিশের দিকে চাইলাম শব্দের উৎসটা দেখার জন্য। যা দেখলাম তাতে পায়ের তলার মাটি দুলে উঠল। আবছা অন্ধকারে যে দৃশ্য দেখলাম তা কল্পনার অতীত। কার্নিশে দাঁড়িয়ে আছে বর্ণনাতীত এক ভয়ঙ্কর প্রাণী। সুচলো মুখে হাঁ শুরু হয়েছে ঠিক দোকানের পাশ থেকে। 4টি হাতের দুটি দিয়ে কার্নিশের ওপরটা শক্ত করে ধরা, আর 2টো হাত তোলা উপরে প্রবেশদ্বার লক্ষ্য করে, যে কোনো সময়ে যেন ঝাঁপিয়ে পড়বে মাটিতে। হঠাৎ সিংহ দরজাটা ঝনঝন করে কাঁপতে শুরু করেছে। আবার দৃষ্টি চলে গেল সামনে। লোহার গেটের বাইরে থেকে ওঠার চেষ্টা করছে 3 জন কালো সরীসৃপের মতো মানুষ। গেটের প্রবল কাঁপুনিতে তারা ছিটকে গিয়ে পড়ল প্রায় 10 হাত দূরে। গেটের কাছেই দাঁড়িয়ে আছে কৌপিন পড়া পাথরের মতো একটা কালো মূর্তি। বুঝলাম এটাই সেই বলভদ্র। চোখের কোটরে বসানো 2 টুকরো জ্বলন্ত কয়লা প্রবল আক্রোশে মন্ত্র পাঠের মতো বিড়বিড় করে চলেছে। ছিটকে পড়া লোকগুলো অন্ধকারে মিলিয়ে গেল। পিছনে পিছনে অদৃশ্য হয়ে গেল বলভদ্র। আমাদের পিছন থেকে আসা শব্দটা বন্ধ হয়ে গেছে। নিহারদা আর আমি ঘরে ফিরে এলাম। হাত ঘড়িতে দেখলাম রাত 1টা। আমার সারা শরীর উত্তেজনায় তখনও কাঁপছে। ঘরে এসে নিহারদা বলল, আর কোনো ভয় নেই, তুই শুয়ে পড়। তবে এরকম কিছু একটা হবে আমি জানতাম। চিন্তা ভাবনা স্বাভাবিক হতে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে বলো তো এইসব? নিহারদা আমার দিকে একবার তাকিয়ে বলল, কাল সকালে তোকে সব বলবো, তুই এখন ঘুমা। নিহারদা ডায়েরিতে মনোনিবেশ করল। এরপর কোনো প্রশ্ন করা বৃথা, কোনো উত্তর পাওয়া যাবে না। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। চোখে এখনও ভাসছে ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর প্রাণীর দৃশ্য। আরও ঘন্টা 2 বাদে নিহারদা হ্যারিকেন নিভিয়ে শুয়ে পড়ল। সকালে তন্দ্রা ভাঙল রতনদার ডাকে। বাইরে বেরিয়ে এলাম। বারান্দায় 2টো শালিক নেচে নেচে পোকা ধরছে। রতন প্রামাণিক বারান্দার নিচে দাঁড়িয়ে। রাতে যে এমন বিভীষিকাময় ঘটনা ঘটে গেছে তার লেশমাত্র চিহ্ন কোথাও নেই। বাইরে বারান্দায় এসে দাঁড়াতেই সে বলল, সকালের খাবার আমি বাড়ি থেকে নিয়ে এলাম, তা এখন খাবেন নাকি একটু পরে? নিহারদা বলল, তুমি যাও, আমরা যাচ্ছি। প্রাতঃকর্ম সেরে দুজনে রতন প্রামাণিকের ঘরে ঢুকলাম। কচুরি আর আলুর চোখা খেতে খেতে নিহারদা তাকে একটা প্রশ্ন করল। আচ্ছা, তুমি কালেশ্বর সর্দারের মৃত্যু দেখেছো? রতন প্রামাণিক 1 টুকরো রুটি ছিঁড়ে বলল, সে অনেক আগের কথা। আমার বয়স তখন 4 কি 5 হবে। ঘটনাটা আমার মনে থাকার কথা নয়, তবে জ্ঞান হওয়ার পর নানা কথা শুনেছি। কি শুনেছো? গায়ের বৃদ্ধরা বলে কালেশ্বর নাকি আজও মারা যায়নি। আমার দিকে তাকিয়ে নিহারদা বলল, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেটা আদৌ সম্ভব? তাছাড়া তোমাদের গাঁয়ের লোকের এরকম ধারণা কেন? রতনদার খাওয়া শেষ, হাতটা হাঁটুর উপর রেখে বলল, লোকে বলে সে নাকি কামাখ্যার জঙ্গলে গিয়ে মৃত্যুরোধী মন্ত্র শিখে এসেছিল। বলভদ্র রটিয়েছিল, কালেশ্বর দেহ রেখেছেন, কিন্তু তার দেহ নাকি কেউ দাহ করতে দেখেনি। নিহারদা চিন্তিত মুখে বাঁ হাতটা চুলের মধ্যে একবার বুলিয়ে নিল। সবারই খাওয়া শেষ। নিহারদা এবার ডায়েরিটা নিয়ে বসলো বারান্দায়। ঘন্টা 2 বাদে রতন প্রামাণিকের কাছ থেকে চাবি আর ডায়েরি নিয়ে উঠে গেল লাইব্রেরিতে। নেমে এলো প্রায় ঘণ্টাখানেক বাদে, চোখ মুখ উদ্ভ্রান্ত। আমাকে বলল, চল বাড়ির পিছন দিকটা একবার ঘুরে আসি। বাড়ির পেছনে তুলসী মঞ্চের কাছে গিয়ে আমরা বসলাম। এইখানে রতন প্রামাণিক বাড়ি যাওয়ার আগে প্রদীপ জ্বালিয়ে রেখে যায়। সে বলছিল ঠিক এই জায়গায় নাকি দাহ করা হয়েছিল জমিদার প্রতাপচন্দ্র রায় মহাশয়কে। এখান থেকে উপরে তাকালে দেখা যায় লাইব্রেরিটি। আমি বললাম, আজই সদরে চলো, গিয়ে বলি যদি অন্য কোথাও বদলি করে দেয়। নিহারদা চিন্তিত মুখে বলল, তাতে লাভ কিছু হবে বলে মনে হয় না। এই কথা কাউকে বিশ্বাস করানোও যাবে না। তাহলে উপায়? উপায় একটা আছে। ঘটনা যা ঘটছে তা আমাদের যুক্তিবুদ্ধির বাইরে হলেও
সেটা এখন আমাদের চোখের সামনেই ঘটছে। অবিশ্বাস করার আর কোনো জায়গা নেই। প্রথম দিন ধীরেন বলছিল না মল্লগ্রাম অভিশপ্ত, ওর কথাই ঠিক। ওখানকার প্রতিটি মানুষ প্রভাবিত এক পৈশাচিক শক্তির দ্বারা। সে শক্তি এখন আমাদের নির্মূল করতে উদ্যত। প্রতাপচন্দ্র রায়ের দিনলিপি থেকে যা জেনেছি তা আমাদের কল্পনারও অতীত। তোকে পুরোটা বলি শোন। মল্লগ্রামে সেই জমি বিবাদের খুনের ঘটনার পর নিখোঁজ হয়ে যায় কালেশ্বর। তার প্রায় 8-9 বছর বাদে ওই বটগাছ তলায় আস্তানাগারে এক সন্ন্যাসী, অস্থি চর্মসার, লম্বা শরীর, একেবারেই মৌন প্রায়। আস্তে আস্তে ঠোঁট দুটো শুধু নড়ে। বোঝা যায় সর্বক্ষণ সে জপ করে চলেছে কোনো এক মন্ত্র। বটগাছের কোটরে বসানো মূর্তি সেই সঙ্গে করে নিয়ে এসেছে। প্রতাপচন্দ্র রায়ের দৃঢ় বিশ্বাস ছিল এই কালেশ্বর, কিন্তু সেটি আর বোঝার কোনো উপায় ছিল না। গালের চামড়া প্রায় লেগেছে খুলির সঙ্গে, চোখ দুটো বসে গেছে কোটরে। সন্ন্যাসীর কয়েকদিনের মধ্যে জুটে গেল কিছু ভক্ত। তার মধ্যে প্রধান ভক্ত হল ওই বলভদ্র। জমিদারবাবু 2-1 বার দেখে এসেছেন তাকে, লোক দিয়ে খোঁজ খবরও নিলেন। আশ্চর্য কিছু তথ্য পেলেন তিনি। সন্ন্যাসী নাকি সারাদিন কোনো খাবারই খান না, এমনকি সাধারণ জল পর্যন্ত পান করেন না। দিনে তিনি পান করেন শুধুমাত্র বলভদ্রের হাতে তৈরি বিশেষ এক পানীয়। প্রতাপচন্দ্র আঁচ করতে পারলেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তিনি সন্ন্যাসীর সাধন পদ্ধতি জানবার জন্য প্রবল আগ্রহে উঠে পড়ে লাগলেন। বহু তান্ত্রিককে জিজ্ঞেস করলেন, বিভিন্ন জায়গা থেকে আনালেন বহু পুঁথি। সেই সব থেকে তিনি যা জানলেন তাতে তাজ্জব বনে গেলেন। যে অভিশাপ ওই বটগাছের গোড়ায় প্রথিত হয়ে আছে তা বুঝতে গেলে ফিরে যেতে হবে 500-600 বছর আগে। হিমাচল প্রদেশের জঙ্গল ঘেরা পার্বত্য অঞ্চলে থাকতেন কিছু বুদ্ধ সন্ন্যাসী। এরা সবাই বজ্রযান সাধক। এদের মধ্যে সবার অগ্রগণ্য ছিলেন সাংহা তেঞ্জিং। তিনি জীবনের শেষ প্রান্তে এসে পা বাড়ালেন বজ্রযান তন্ত্র সাধনার সবচাইতে কঠিন পথে। তিনি তার সিদ্ধান্তের কথা জানালেন অন্য সাধকদের। যে সাধনায় তিনি লিপ্ত হতে যাচ্ছেন তার সম্পর্কে ধারণা সবারই ছিল, তবুও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সব বুঝিয়ে দিলেন তাদের। চিনিয়ে দিলেন নির্দিষ্ট কিছু গাছ আর ফল। প্রথমেই তিনি ধীরে ধীরে ত্যাগ করলেন আহার। সাধারণ পানীয় আর গ্রহণ করেন না, কেবলমাত্র নির্দিষ্ট কিছু ফল আর গাছের শেকড় দিয়ে তৈরি পরিমিত আহার করেন। এভাবেই চলল বছর 6-7। গায়ের চামড়া লেগে গেল প্রায় হাড়ের সাথে। তার আহার্য আর বিশেষ পানীয়র কারণে দেহের সমস্ত মেদ নিঃশেষ হয়ে যেতে লাগলো ধীরে ধীরে। দেহের কোষ হয়ে পড়ল জলশূন্য। এরপর তিনি ছোট একটি ঘণ্টা নিয়ে প্রবেশ করলেন মঠের এক নির্জন প্রকোষ্ঠে। বসলেন পদ্মাসনে। সম্পূর্ণ প্রকোষ্ঠ বন্ধ করে দেওয়া হলো। সামনের দিকে রইল কেবলমাত্র ছোট্ট একটি ছিদ্র। তার থেকে বেরিয়ে রইল একটি নল। সেই অন্ধকার প্রকোষ্ঠে বসে সাংহা তেঞ্জিং জপ করতে লাগলেন মন্ত্র। কয়েক ঘন্টার ব্যবধানে ভেসে আসতো সেই ছোট ঘণ্টার ধ্বনি। তার মানে তিনি তখনও জীবিত। অন্যান্য সন্ন্যাসীরা নিয়মমাফিক নল দিয়ে পাঠাতো নির্দিষ্ট পানীয়। এটা তৈরি করা হতো বিশেষ এক উদ্ভিদের রেজিন থেকে। এই পানীয় সাধারণ লোকের পক্ষে খুবই বিষাক্ত, কিন্তু এতদিনে তিনি একটু একটু করে তার শরীর সহনীয় করে নিয়েছেন সে বিষ। এই পানীয় পান করার জন্য সাংহা তেঞ্জিংয়ের শরীরে কোনো মেদ বা জল প্রায় রইল না বললেই চলে। জীবন্ত অবস্থায় তিনি শুকিয়ে কাষ্ঠখণ্ডের ন্যায় হয়ে গেলেন। তার দেহ সম্পূর্ণ সক্ষম হল পচন রোধ করতে। তিনি পরিণত হলেন জীবন্ত মমিতে। একদিন সেই ঘণ্টার ধ্বনি বন্ধ হয়ে গেলে অন্যান্য সন্ন্যাসীরা বন্ধ করে দিল সেই প্রকোষ্ঠ। এভাবেই সাংহা তেঞ্জিংয়ের দেহ হয়ে রইল অজর হয়ে।
সাধনায় সিদ্ধ হলেন সাংহা তেনজিং। পরবর্তীকালে ভারত থেকে চীন হয়ে এই বিদ্যা ব্যাপ্তি লাভ করে জাপানে। জাপানের সিনগন প্রদেশের কুকাই নামে এক সন্ন্যাসী তাদের দেশে নিয়ে আসেন এই বিদ্যা। তা ওখানে শকুসিন বৎসু নামে পরিচিত। অনেকেই এই বিদ্যা অভ্যাস করেছিলেন, কিন্তু সফল হন মাত্র কয়েকজন। প্রতাপচন্দ্রের ধারণা, কালেশ্বর নিরুদ্দেশ থাকাকালীন প্রথমে যায় কামাখ্যায়, সেখান থেকে কিছু সন্ন্যাসীর সাথে হিমাচল প্রদেশ বা নেপালে এসে এই বিদ্যার সন্ধান পায়। কালেশ্বর সফল হয় এই বিদ্যায়। তার দেহ অজর হয়ে রয়েছে বটগাছের প্রকোষ্ঠে থাকা মূর্তির নিচে বেদির অভ্যন্তরে। এরপর কালেশ্বরের অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেল গোটা মল্লগ্রাম। প্রতাপচন্দ্রের প্রথম সন্দেহ হয় বেদির উপরে ওই পাথরের মূর্তিটা দেখে। ওইটা আসলে বজ্রযান সাধকদের দেবতা হেরুকা। এই সূত্র ধরে এগিয়ে তিনি জানতে পারলেন কালেশ্বরের সাধন পদ্ধতি। এরপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রতাপচন্দ্র। গ্রামের লোকেরা যাকে বটব্যাধি নামে জানে, আসলে তার নরবলি দিয়ে প্রাপ্ত তন্ত্রশক্তির প্রয়োগ, যা কিনা ডায়েরির শেষ পাতায় মৃত্যুর আগে লিখে গেছেন তিনি। নিহারদা থামল। আমি নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছি লাইব্রেরির দিকে। মাথা নামিয়ে বললাম, তাহলে এখন উপায়? এর থেকে মুক্তির একটাই মাত্র উপায় আছে, তবে আর দেরি করা যাবে না। কাল রাতে বলভদ্র আমাদের হত্যার উদ্দেশ্যেই এখানে এসেছিল। সে জমিদার প্রতাপচন্দ্রের কাছে বাধা পেয়ে ফিরে গেছে। তার হাতে আরও একটা উপায় আছে আমাদের হত্যা করবার। তার প্রয়োগ হবার আগেই তাকে আটকাতে হবে। বলভদ্রের সমস্ত শক্তির উৎস ওই কালেশ্বর। আমাদের ধ্বংস করতে হবে তার শরীর। নিহারদার পরিকল্পনা অনুসারে এরপর আমাদের শুরু হলো সেই বিপদসংকুল অভিযান। দুপুরের পরে আমরা চলে এলাম প্রথমে কাজের সাইডে। তাঁবুগুলো সব ওপরানো, কাল রাতের আক্রোশের ফল। 4 হাত লম্বা 2 হাত চওড়া গর্ত খুঁড়তে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। দুজনেই ঘেমে নিয়ে একাকার। গর্তটি পরিপূর্ণ করা হলো সঙ্গে নিয়ে আসা জ্বালানি দিয়ে। এরপর তাঁবু দিয়ে সেটা ঢেকে ফিরে চললাম জমিদার বাড়ির দিকে। আসবার সময় সঙ্গে এত জ্বালানি কাঠ দেখে রতন প্রামাণিক একবার জিজ্ঞেস করেছিল, ব্যাপার কি? নিহারদা বলেছিল ফিরে এসে বলবে। আমরা যখন জমিদার বাড়িতে ফিরে এলাম তখন প্রায় সন্ধ্যা। রতন প্রামাণিককে সব পরিকল্পনার কথা জানানো হলো। শির দ্বারা সোজা করে সে বলল, না না না, এ কাজ আমি আপনাদের করতে দিতে পারি না। এ কাজ করা আত্মহত্যা করার সামিল। আপনারা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান। নিহারদা উত্তেজিতভাবে বলল, না, এই অভিশাপের কোনো অন্ত নেই। এ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে পঞ্চশীল সহ আশেপাশের অন্য অন্য গ্রামেও। ঠিক আছে, তবে আমাদের গাঁয়ের লোকেরা আপনাদের সঙ্গে যাবে। না, তা হয় না। সেটা হয়ে যাবে মল্লগ্রামকে সম্মুখ সমরে আহ্বান করার সামিল। তাতে বিশেষ কিছু লাভ হবে না। যা করতে হবে গোপনে। রতন প্রামাণিককে আরও 2-4 কথা বলে রাজি করানো গেল। শেষে নিহারদা তাকে বলল, একটা উপকার তুমি করতে পারো। আজ রাতটা গাঁয়ের কাউকে সঙ্গে নিয়ে এই বাড়িতেই থেকে যাও। আমাদের কিছু হলে সদরে জানিও। এ বাড়িতে থাকলে তোমাদের আশা করি কোনো ক্ষতি হবে না। সন্ধ্যের পর রতনদা চলে গেল গ্রাম থেকে একজন সঙ্গী নিয়ে ফিরে আসবে বলে। অভিযানের প্রস্তুতি মোটামুটি সেরে দুজনে এসে বসলাম ফোয়ারার কাছে। আবছা চাঁদের আলোয় পাথরের ফোয়ারা, প্রাসাদ সব কিছু মিলিয়ে এক অপার্থিব জগৎ তৈরি হয়েছে। এ যেন পৃথিবীর কোনো দৃশ্য নয়। কৃষ্ণা ত্রয়োদশীর চাঁদ ঝিমুচ্ছে পূব আকাশে। ঝিঁঝি পোকার ডাকের মধ্য দিয়ে আজও শোনা যাচ্ছে সেই প্যাঁচার ডাক। আমি ফিসফিস করে বললাম, আমরা যদি গিয়ে দেখি বলভদ্র আর তার দলবল মন্দিরে আছে, তাহলে কোনো উপায় নেই, ফিরে আসতে হবে। তবে আমি নিশ্চিত ওরা আজ বেরোবে শিকারের সন্ধানে। ওরা বুঝে গেছে এ বাড়িতে ওদের পক্ষে প্রবেশ করা সম্ভব নয়। ওরা নরবলির আয়োজন করবে এইবার। প্রতাপচন্দ্র রায়কে যেভাবে মারা হয়েছিল সেই পদ্ধতি প্রয়োগ করবে আমাদের উপর। পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই না কেন, মৃত্যু
শত্রুর হাত থেকে আমাদের কোনো নিস্তার নেই। রাত প্রায় 10টা। রতনদা একটা লোককে নিয়ে গেটের তালা খুলে বাড়িতে প্রবেশ করল। লোকটির নাম গোপাল প্রামাণিক। রতন প্রামাণিকের বয়সী জ্ঞাতি, কালো দেহাতি চেহারা। খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা। রতন প্রামাণিক আর তার সঙ্গী বারান্দায় বসে হুঁকো টানছে। জোনাকির মতো কলকের আগুন মাঝে মাঝে জ্বলছে নিভছে। রাত যখন প্রায় 1টা, আমি আর নিহারদা প্রস্তুত হয়ে বাইরে এলাম। নিহারদার এক হাতে শাবল আর এক হাতে টর্চ, আমার হাতে একটা কেরোসিনের টিন। বাইরে এসে রতন প্রামাণিককে উদ্দেশ্য করে নিহারদা বলল, এসো। খসখস শব্দ করে মোরামের রাস্তা বেরিয়ে 4জন গেটের কাছে এলাম। গেটের বিশাল আকৃতি তালা খুলতে খুলতে রতনদা বলল, আপনাদের সঙ্গে আমরাও যাব। নিহারদা দৃঢ় গলায় বলল, না, তোমরা এখানেই থাকো আর গেটের আশেপাশেই থেকো। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। সামনে হেঁটে ডান দিকে বাঁক ঘুরতেই পিছনে তাকিয়ে দেখলাম গাছপাড়ার আড়ালে মিলিয়ে গেছে জমিদার বাড়ি। সামনে আঁধার আবৃত মাঠ। মাঠের রাস্তায় নামলাম। অপ্রশস্ত মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম দুজনে। আকাশে মিটমিট করে জ্বলছে সহস্র তারা। আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা আশঙ্কা। যদি কালেশ্বর সর্দারের দেহ বের করতে গিয়ে ধরা পড়ে যায় মল্লগ্রামের লোকের হাতে, তাহলে কাল সকালে আমাদের দেহটাও পাওয়া যাবে ওই বটগাছতলায়, বুকটা বল্লমে এফোড় ওপর করা। সাথে 3 সেলের টর্চ থাকলেও সেটা জ্বালাচ্ছে না নিহারদা। অন্ধকারে মেঠো পথ হাতড়ে হাতড়ে পৌঁছে গেলাম গর্তটার কাছে। সন্তর্পণে তাঁবুটা সরিয়ে দিলাম। কেরোসিন টিনের সম্পূর্ণ তেলটুকুই ঢেলে দিলাম গর্তে ডাঁই করা জ্বালানির উপর। এরপর নিঃশব্দে হাঁটা শুরু করলাম বটগাছটার দিকে। উত্তেজনায় সারা শরীর ঘামছে। কিছুক্ষণ হাঁটার পর দুজনে এসে থামলাম বটগাছটার অদূরে। দৈত্যাকৃতি বটগাছের ডাল, পাতার ভেতর থেকে সহস্র সহস্র পতঙ্গ উঠে যেন মিশে যাচ্ছে অন্ধকারে। শিকারী সাপদের মতো আরো কাছে চলে এলাম দুজনে। আমার হাতে শাবল দিয়ে কানের কাছে মুখ নিয়ে নিহারদা ফিসফিস করে বলল, এখানে দাঁড়া। হঠাৎ নিহারদা অদৃশ্য হয়ে গেল। এই রাতে প্রথমবার আমার ভয় করতে লাগলো। শরীরের প্রতিটা লোমকূপে শিহরণ খেলে গেল একবার। মৃত্যুর সামনে মানুষের ভিতর ভয়ের সঙ্গে জেগে ওঠে অদম্য সাহস। শক্ত মুষ্টিবদ্ধ করে শাবল ধরে দাঁড়িয়ে রইলাম। আয়, কেউ নেই, যা ভেবেছি তাই। কানের কাছে ফিসফিস শুনে আবার সম্বিত ফিরে পেলাম। অন্ধকারে বটের মোটা মোটা ঝুড়ির পাশ কাটিয়ে এসে দাঁড়ালাম বেদিটার সামনে। টর্চটা চট করে একবার জ্বালাতেই দেখা গেল সামনে নিচে বেদি আর তার উপরে সেই মূর্তি। অন্ধকারে হেরুকার দেহে যেন সঞ্চারিত হয়েছে প্রাণ। বেদির ভেতরে বসে আছে কালেশ্বর। নিহারদা আমার হাতে টর্চটা দিয়ে শাবলটা নিল। আমি টর্চটা জ্বালিয়ে রাখলাম বেদি লক্ষ্য করে। ইট পাথরের জোরে কয়েকবার আঘাত করতেই খসে পড়ল পাথরের দেয়াল। ভেতরে টর্চের আলো পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। অস্থি চর্মসার একটি দেহের উপর বসানো প্রায় কঙ্কাল একটা মাথা। মুখ থেকে দাঁতগুলো হিংস্রভাবে বেরিয়ে আছে। চোখ দুটোতে মনি নেই, শুধু চামড়ায় ঢাকা ছোট ছোট গর্ত। নিহারদা 2 হাত বাড়িয়ে টেনে হিঁচড়ে বের করলো সে ত্বক আবৃত কঙ্কাল। এরপর কাঁধে তুলে গাছের গুঁড়ি ভেদ করে দৌড়তে লাগলো ওই গর্তের দিকে। পিছনে টর্চের আলো ফেলে আমি। হঠাৎ আমার দৌড়ের গতি কমে গেল। আতঙ্কে মুখ থেকে বেরিয়ে এলো, নিহারদা! সেও বুঝতে পেরেছে কালেশ্বরের দেহটা নড়ছে। গোগো শব্দ বেরিয়ে আসছে তার গলা থেকে। সেই মূর্তিমান বিভীষিকার হাত দুটি আস্তে আস্তে বসে যাচ্ছে নিহারদার গলায়, আর তার দাঁতগুলো বসে যাচ্ছে বাঁ কাঁধের একটু নিচে। সামনে টর্চের আলোতে দেখলাম আমরা পৌঁছে গেছি প্রায় সেই গর্তের কাছে। টর্চটা কোমরে গুজে আগুন লাগিয়ে দিলাম গর্তের কাঠ পাতায়। দাউ দাউ করে জ্বলে উঠল লেলিহান অগ্নিশিখা। নিহারদা আসুরিক শক্তি প্রয়োগ করে কালেশ্বরের দেহটা নিক্ষেপ করলো আগুনে। তার বাঁ পাশটা প্রায় রক্তস্নাত হয়ে যাচ্ছে। খাবলানো জায়গাটায় হাত রেখে যন্ত্রণায় বাঁকা হয়ে দাঁড়িয়েছে নিহারদা। কালেশ্বরের চাপা আর্তনাদে হিম হয়ে যাচ্ছে শরীর। দগ্ধ শরীর বেরিয়ে আসতে চাইছে আগুনের কবল থেকে। ব্যর্থ সে প্রচেষ্টা। একসময় নিশ্চুপ হয়ে গেল কালেশ্বরের শরীর। জমিদার বাড়িতে পৌঁছে দেখলাম রতন প্রামাণিক আর তার সঙ্গী গেটের কাছেই দাঁড়িয়ে আছে। নিহারদাকে সকলে মিলে বিছানায় শুইয়ে দেওয়া হলো।
প্রায় ঘন্টা তিনেক পরে কার্নিশে একটা গোঙানি মিশ্রিত গড়গড় শব্দ শুনে বুঝেছিলাম বলভদ্র এসেছিল। পরের দিন সকালে নেহারদাকে সদরের হাসপাতালে ভর্তি করেছিলাম। 2-3 দিন প্রায় বিনিদ্রভাবে বসেছিলাম নেহারদার শয্যার পাশে। এরপর আমাদের বদলি করে দেওয়া হয়েছিল কাকদ্বীপের একটা জায়গায়। নেহারদা বাঁ হাতে আর কোনোদিনই বল ফিরে পাননি। পরের দিন মল্লগ্রামের লোকেরা জমিদার বাড়িতে এসেছিল আমাদের খোঁজে, আমাদের পায়নি। রতনদা বেগতিক বুঝে আগেই পঞ্চশীল গ্রামে খবর পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকেও বহু আগে লোক জমায়েত হয়েছিল জমিদার বাড়িতে। মল্লগ্রামের লোক সেখানে সুবিধা করতে পারেনি। হাসপাতালে বসেই নেহারদা পুলিশের কাছে অভিযোগ করেছিল বলভদ্রের নামে। এই বলে মিস্টার সান্যাল থামলেন, ঘড়ির দিকে একবার চাইলেন, বললেন, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়া যাক। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলভদ্রের শেষ পর্যন্ত কি হয়েছিল? আস্তে আস্তে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনি বললেন, এই ঘটনার পর বলভদ্র নিরুদ্দেশ হয়ে যায়। গ্রামের লোক আর কেউ কোনোদিনও তাকে দেখেনি। গল্প থামিয়ে মিস্টার সান্যাল হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, চলো শুয়ে পড়া যাক, অনেক রাত হলো। এরপর শুভরাত্রি জানিয়ে যে যার ঘরের দিকে পা বাড়ালাম। ঘরে এসে মাথার কাছের জানলাটা বন্ধ করে শুলাম। বিছানায় শুয়ে আমার কেবলই মনে হতে লাগলো বলভদ্রের মৃত্যু হয়নি, সে আছে হয়তো আশেপাশে কোথাও।